দেখেন এখানে আবার লোডশেডিং ভাই, সরি আবার লোডশেডিং হয়েছে। আচ্ছা আমরা দেখি একটু তাড়াতাড়ি করি, অবস্থা খুবই খারাপ, বারবার লোডশেডিং হইতেছে। তো এখানে দেখেন @media screen আমরা প্রথমে দেখলাম কি একদম এক্সট্রা স্মল ডিভাইসের জন্য কিভাবে তৈরি করতে হয়েছে। @media only দিয়ে মিনিমাম উইডথটা আমরা এখানে দিইনি, কিন্তু ম্যাক্সিমাম উইডথটা ধরে দিয়েছি যে 600 পিক্সেল থাকবে, এর উপরে যাবে না। ঠিক আছে, তার জন্য কি হবে, ব্যাকগ্রাউন্ড রেড হবে। আমরা এখানে হাইট উইডথ দিয়ে এবং আমাদের কন্টেন্ট গুলোকে ভেতর নিয়ে আসতে পারি। ঠিক আছে, দ্বিতীয়ত আসুন এখানে @media only screen মিনিমাম উইথ 768 পিক্সেল, অর্থাৎ 768 পিক্সেল থেকে শুরু করবে। এবং এটা কিসের জন্য কাজ করবে, এটা কাজ করবে আপনার মিডিয়া ডিভাইস, ল্যান্ডস্কেপ, ট্যাবলেটস 768 পিক্সেল এবং তার উপরের ডিভাইস গুলোর জন্য। তো এর উপরের ডিভাইস গুলোর জন্য কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করে দিতে হবে। জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য দিছে। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে আসি, দেখেন @media only screen and minimum width হবে 992 পিক্সেল। এটা কিসের জন্য সেট করতে, এটা সেট করছে ল্যাপটপ, ডেস্কটপ এবং 992 পিক্সেল বা তার উপরে ডিভাইসগুলোর জন্য। পরবর্তীতে দেখেন এক্সট্রা লার্জ ডিভাইস, যেগুলা এক্সট্রা লার্জ ডিভাইস যেমন ধরেন আপনি আপনার ল্যাপটপ বা সিপিইউটাকে বড় কোনো একটা স্ক্রিন বা প্রজেক্টরে কানেক্ট করবেন, সেই ক্ষেত্রে কিভাবে দেখাবে। যেমন ধরেন আপনি একটা বড় টিভিতে লাগাইতে পারেন অথবা একটা প্রজেক্টরের সাথে কানেক্ট করে বড় করতে পারেন, সেই ক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে কিভাবে দেখাবে আমাদের ওয়েব পেজটাকে। @media only screen and minimum width 1200 পিক্সেল বা তার উপরে। ঠিক আছে, এটা হলো মিনিমাম উইথ 1200 পিক্সেল দেওয়া, অর্থাৎ 1200 পিক্সেল যখন টাচ করবে বা তার উপরে যাবে সেই ক্ষেত্রে এই ইফেক্ট গুলো কাজ করবে। আচ্ছা, ইফেক্ট গুলো সেই ক্ষেত্রে কাজ করবে। এবার আসি এটার কাজগুলো আমরা দেখবো, যেহেতু কারেন্ট চলে গেল কিছু করার নাই। আমরা আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে স্যার আপনাদের কি ল্যাপটপ দেয় না ওই আইসিটি মন্ত্রণালয় থেকে, নাকি ট্যাব দিছে? না ভাই, ট্যাব তো ভাই আমার বুঝছেন পার্সোনাল ট্যাব, নাহলে ফোনে তো আমার পার্সোনাল ভাই। আল্লাহ, কে যে স্যার কার টাকা মাইরা খাইতাছে আল্লাহ জানে। যাই হোক, এগুলো আমাদের দেখার বিষয় না ভাই। আচ্ছা স্যার, এই মানে রেসপন্সিভের ক্ষেত্রে কি সবগুলা কোড আমাদের লিখতে হবে? কারণ আমরা কখন কোন ডিভাইস ইউজ করব সেটা তো আর বলা যায় না। ডিভাইস উল্লেখ করে দিতে হবে। বিশেষ করে ধরেন বাইরের দেশে যে ক্লায়েন্ট, ঠিক আছে, সেই ক্লায়েন্ট গুলা ওরা চায় ফ্লেক্সিবিলিটি বেশি। সেই ক্ষেত্রে আমি বলবো প্রতি 200 পিক্সেলের জন্য, প্রতি 200 পিক্সেল, ঠিক আছে, এখানে তো হিসাবে আমি বলবো প্রতি 200 পিক্সেলের জন্য আপনি একটা মিডিয়া কোয়ারি সেট করেন এবং তাতে পিএসএস স্টাইল গুলো দেন। তাতে কি হবে, ধরেন প্রতিনিয়তই কিন্তু আমাদের মোবাইল নতুন নতুন বের হইতেছে, ট্যাব নতুন নতুন বের হইতেছে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু সাইজের স্ক্রিনের আপ ডাউন হইতেছে। ঠিক আছে, কয়েক সেন্টিমিটার করে আপ ডাউন হয় প্রত্যেক মুহূর্তে। এবং বর্তমানে 6.5 বা
আশেপাশে মোবাইল গুলো স্ক্রিন সাইজ বেশি বের হইতেছে, ঠিক আছে। এর আগে বেড়েছে 4.5, ঠিক আছে। সো আমরা কি করব, আপনি এখানে যে 4টা বা 5টা মিডিয়া কোয়েরির স্ক্রিন সাইজ দিছে এগুলা দিলেই পারফেক্ট হয়, ঠিক আছে। তারপরও যদি আরো ফ্লেক্সিবিলিটি চায় ক্লায়েন্ট, সেই ক্ষেত্রে আপনি 200 পিক্সেল বা 100 পিক্সেল পর পর কি ইফেক্ট হবে সেটা দিয়ে দিতে পারেন, তাতে আরো স্মুথ হবে ব্যাপারগুলো, ঠিক আছে। তো মিডিয়া কোয়েরি কাজ করতে গেলে দেখেন এখানে মিডিয়া কোয়েরির মধ্যে শুধু কালার চেঞ্জ করছে, আমরা চাইলে সাইজ গুলো দিয়ে দিতে পারি, কন্টেন্ট গুলো কিভাবে আসবে সেগুলো দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর ল্যাপটপটা আগামীকালকের জন্য একটা টেস্ট ছিল, সেটাও আপলোড করে দিতাম, সেটাও রয়েছে, এখন কারেন্ট আসলে করব। এরপর আসেন আরেকটা জিনিস যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে ফন্ট, কিভাবে আমরা ফন্ট অ্যাড করব সিএসএস, ঠিক আছে। ধরেন আমার লেখার মধ্যে এখানে বড় করে এই সিএসএস ফন্টটা দেখেন আছে, এখানে আমি দিই, এখানে ব্লক করছি যে অপশনটা, সেটা সেই সিএসএস ফন্টটার লেখার স্টাইল একরকম, এবং আমাদের উপরে যে মেনুটা আছে এখানে এই মেনুটার লেখার স্টাইলটা বা টেক্সটের ফরম্যাটটা একটু করে লিখতে হয়। যেমন এখানে দেখেন 3 টাইপের এফ লেখা আছে এখানে বড় করে, ঠিক আছে। 3 টাইপের এফ লেখা আছে, যার মধ্যে সানসেরিফ যেটা আছে, সানসেরিফ এটা একরকম এবং সেরিফ যেটা সেটা একরকম। তো গুগলে আমাদের অ্যাভেলেবল, আমরা যদি সার্চ দিই যে ফন্টস দিয়ে বা ফ্রি ফন্ট স্টাইল দিয়ে, তাহলে আমরা অ্যাভেলেবল অনেক পাবো। যেমন ধরেন ফ্রি ফন্টস ডাউনলোড, ঠিক আছে। এখানে দেখেন প্রথম লিঙ্কে আসছে 1001টা ফ্রি ফন্টস আছে এখানে, এখান থেকে আমরা ডাউনলোড করে সেভ করতে পারি। চলে যাই দেখি এখানে কি কি টাইপের আছে, দেখেন দেখেন প্রথমটা ওর নাম দিছে ব্রাইডন স্ক্রিপ্ট, ঠিক আছে। এটার লেখার স্টাইল হবে এরকম। দ্বিতীয়টা দেখেন এটার লেখার স্টাইল হবে এরকম, প্রথমটা কিন্তু একটু বাঁকানো বা পেঁচানো, দ্বিতীয়টা দেখেন পেঁচানো বা সোজা, তৃতীয়টা দেখেন খুব চিকন লেখা এবং পেঁচানো হাতের লেখা। এরকম অনেক ধরনের স্টাইলিশ রাইটিং আপনারা পাবেন, এখানে আরো অনেক স্যাম্পল আছে, ঠিক আছে। তো কিভাবে এগুলো ইউজ করতে হয়, এগুলো কিভাবে আমরা আমাদের পেজে ইউজ করব, তো প্রথম কথা হলো আমাদের সিএসএস অ্যাড করতে হবে, ঠিক আছে। সিএসএস অ্যাড করব, তো এখানে টোটালটা দেওয়া নাই। আচ্ছা, এক্সাম্পল বোর্ডে আমরা যাই, একটা কাজ করেন ভাই, আপনারা কেউ একজন শেয়ার করেন, আমি বলি কাজ করেন, তাহলে দেখা যাবে, ঠিক আছে, ক্লিয়ার বোঝা যাবে। তাহলে আমি আমার শেয়ারটা অফ করছি, আপনারা কেউ একজন একটু আমাকে হেল্প করেন, বলেন কে করবেন। আর আমি করি, আমি শাকির। আচ্ছা করেন, শাকিল ভাই করেন, আপনি একটু স্ক্রিনটা আগে শেয়ার করেন। জি ভাই, পড়ার সময় আমরা ফেসবুক চালাবো না ভাই, ফেসবুক খুবই ক্ষতিকর একটা জিনিস, সময় নষ্ট করে। পরবর্তীতে আসেন ভাই, প্রথমে আমরা ব্রাউজারটা অন করেন, গুগলে সার্চ দেন ফ্রি ফন্ট লেখা, ফ্রি ফন্ট ডাউনলোড, হ্যাঁ দেন ভাই। প্রথম দেখেন ফ্রি ফন্ট ডাউনলোড লেখা আছে, যান 1001 ঢোকেন ভাই। পাইছি। আচ্ছা পাইছেন, দেখেন রাইট সাইড আপনার ডাউনলোড অপশন আছে, আপনার পছন্দ মতো একটা নামান। ডাউনলোড করব। জি জি, ডাউনলোড বাটনে চাপ দেন। জি ভাই, ডাউনলোড হয়ে গেছে কি? হ্যাঁ হইছে। ওপেন করেন ভাই। সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাই, একটা তাই তো?
জি দেখতে পাচ্ছি। ওকে, এখানে এক্সট্রাক্ট করেন। হ্যাঁ হয়েছে। জি, এখানে দেখেন 4টা ফাইল আছে টোটাল ইসের মধ্যে, ঠিক আছে? এই 4টা ফাইলের মধ্যে একটা ফাইলের এক্সটেনশন আছে .ttf। 4 নাম্বারটা দেখেন, 4 নাম্বারটার এক্সটেনশন আছে .ttf একটা টাইপ। তো এই ttf ফাইলটাকে আমরা কপি করব এবং আমাদের যে একটা ফোল্ডার করেন আপনি আমাদের কাজের জন্য, অথবা লাস্ট ক্লাসের কাজটা কি আপনি করছেন? চেষ্টা করছি। আচ্ছা, করা লাগবে না, আপনি একটা ফোল্ডার করেন, আগে ফোল্ডার করেন। ফোল্ডারের ভিতরে দুটো ফোল্ডার করবেন, একটা সিএসএস এর জন্য, একটা ফন্টস এর জন্য। কথা কই না ক্লাস করতে স্যার, আমি ব্যাটারি ক্লাস করে দিছি তো। ফোল্ডার করেন, ফোল্ডার, ফাইল না, আপনি ফোল্ডার করবেন। ফোল্ডার করবেন, একটা সিএসএস নামে একটা ফোল্ডার করবেন, একটা করবেন ফন্টস নামে। জি, সিএসএস ফাইলটাকে ঢুকায় দেন ভেতরে। তার নাম চেঞ্জ হয়ে গেছে ভাই, কাটে দেন আপনি, ভেতরে একটা ফাইল করেন, নাইলে না নিতে হলে, নাহলে কপি করে পাঠিয়ে দেন, কপি বা কাট করে পাঠিয়ে দেন। হ্যাঁ হয়েছে। আচ্ছা, গেছে। এইবার এখানে একটা এচটিএমএল ফাইল করেন। ঠিক আছে, এবার ফন্টস এর মধ্যে ওই .ttf ফাইলটা নিয়ে আসেন ফন্টস এর মধ্যে। আসছে। জি, নিয়ে আসছেন। এইবার আমরা আমাদের টোটাল প্রজেক্টটাকে ব্র্যাকেটস অন করব। ব্র্যাকেটস ওপেন করেন টোটাল প্রজেক্টটাকে। সাবলাইম টেক্সট এডিটর ব্যবহার করি স্যার। আপনি সাবলাইন ইউজ করতেছেন? আচ্ছা, সমস্যা নাই, করেন। আমাদের সিএসএস ফাইলে চলে যান। স্যার হয়েছে। জি, আচ্ছা, আপনি প্রথমে একটা স্ট্রাকচার দ্বারা করাইলেন। এবার বডির মধ্যে একটা হেডিং দেন। স্যার কিছু একটা লেখেন, সমস্যা নাই, ঠিক আছে, সেভ করে দেন। এবার স্টাইল শিটে চলে যান আপনার সিএসএস ফাইলে। এখানে সিএসএস ফাইলে আমরা কি করব দেখেন। সিএসএস ফাইলে প্রথমে লিখবেন ফন্ট ফেস, ফন্ট, হ্যাঁ, ফন্ট ফেস যেটা আছে তার মাঝখানে একটা হাইফেন দিবেন। স্যার ফন্ট ফেসের মাঝখানে একটা হাইফেন দিবেন। হ্যাঁ হাইফেন ফেস, ফন্ট হাইফেন ফেস। জি, হ্যাঁ। এবার দেবেন ডাবল ডট ফন্ট ফেসের সামনে, ফন্ট ফেসের পরে ডাবল ডট দেন, ফন্ট ফেসের পরে, জি, ডাবল ডট। এবার সেকেন্ড ব্র্যাকেট দেন। স্যার। তারপর সরি, আমি ভুল করছি। ব্র্যাকেটটা ক্লোজ করেন, মানে কেটে দেন। জি, ডাবল ডট হবে। এটাই আপনি কি করবেন, এখানে আপনি একটা নাম দিবেন আপনার ফন্টের, যা খুশি, ঠিক আছে, যা খুশি একটা নাম দেন ফন্টের। মাই ফন্ট একটা নাম দিলাম। আচ্ছা, নিচের লাইনে যান।
এখানে সোর্স SRC লেখেন, সোর্স, হ্যাঁ ডাবল ডট, আবার এবার হবে ইউআরএল, স্যার এবার ইউআরএল লেখেন, ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল ডট, এটা ডাবল ডট, ডাবল ডট, সরি ফুল স্টপ দিবেন, ডাবল ফুল স্টপ, এটা হ্যাঁ এবার একটা স্ল্যাশ দেন, হ্যাঁ এইবার যে ফোল্ডারে রাখছেন সেই ফোল্ডারের নাম, অর্থাৎ আপনি ফন্টস, হ্যাঁ আবার স্ল্যাশ দেবেন, এইবার যে ফাইলটা আছে সেই ফাইলটার নামটা হুবহু কপি করে নিয়ে আসবেন, হুবহু কপি করে নিয়ে আসেন যা আছে পুরোটা, এনে ওখানে পেস্ট করে দেন। জি এবার লাইনটা ক্লোজ করবেন কোলন দিয়ে, ব্র্যাকেটের পরে, হ্যাঁ ঠিক আছে। এবার টোটালটাকে কি করবেন, টোটালটাকে কপি করেন যা লিখলেন এখনো পর্যন্ত, এবং মাই ফন্টের পরে একটা কোলন চিহ্ন দেন, কোলন চিহ্ন দিয়ে লাইনটা শেষ করেন মাই ফন্টের পরে। জি টোটালটাকে কপি করেন, জি কপি করলাম, কেটে দেন। টোটালটাকে H1 এর ভেতরে আমরা রাখবো, যেহেতু H1 এর উপরে আমরা এর ইফেক্টটা করতে চাচ্ছি, ঠিক আছে। এখানে H1 সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে পেস্ট করে দেন, ঠিক আছে। আচ্ছা গেল, সেভ করে দেন। প্রজেক্ট ফাইলটাকে কি সরি ব্রাউজারে ওপেন করেন, স্যার ফন্ট পাইছি, ফন্ট চলে আসছে তাই তো, এটা আচ্ছা। সো এইভাবে আমরা ফন্ট গুলা অ্যাড করতে পারি, ঠিক আছে। এবং এখানে আমরা বলেও দিতে পারি ফন্ট গুলা কিভাবে কাজ করবে, বা বোল্ড আকারে কাজ করবে না ইটালিক ফর্মে, সেটাও আমরা উল্লেখ করে দিতে পারি। ওকে ওকে, সেটা এটা কি আপনারা দেখবেন ফন্ট কিভাবে ফ্যামিলি দিয়া সেট করা যায় না স্যার? জি জি ফন্ট ফ্যামিলি দিয়ে সেট করতে হবে। এখনো পর্যন্ত আমরা কিন্তু যে ফন্টটা আসছে সেটা পাইনি, ঠিক আছে, সেটা এখনো পাইনি, বা যে ফন্ট আমরা ডাউনলোড করছি সেই ফন্টের আকারটা এখনো আসেনি। কি কারণে আসেনি দেখেন, আপনি আপনার আইডি তে চলে যান, স্যার যে আপনি আপনার আইডিই তে চলে যান, আইডিই, আপনার যেই কোডটা আছে সেখানে চলে যাবেন, বুঝি নাই, আপনি যেখানে কোডটা লিখছেন সিএসএস সেখানে চলে যান, সিএসএস ফাইলে চলে যান, এই যে আসছে স্যার, ঠিক আছে। এবার নিচে যান, নিচে ফন্ট ফ্যামিলি H1 এর H1 আবার নেন, H1 আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে, আচ্ছা আপনি H1 আবার নেন, H1 নিছেন, H1 এর ভেতরে নেবেন ফন্ট ফ্যামিলি, অর্থাৎ আমরা H1 এর ফন্ট ফ্যামিলিটাকে সিলেক্ট করতে চাচ্ছি। ফন্ট My ফ্যামিলি কি হবে, মাই ফন্ট, ফন্ট ফ্যামিলিটা কি হবে, মাই ফন্ট, যেটা আপনি লিখছেন নাম দিছেন, স্যার ঠিক আছে। কোলনটা শেষ করবেন, এখন দেখবো জি জি এভাবেই কাজ করতে হবে। নাই, ওয়েট এক মিনিট, আপনার কাজ হয়ে গেছে অলমোস্ট। পাবলিক তে দেখবো স্যার, জি আমি একটু চেক করে নিই, আমাদের একটা জিনিস মিসিং যাচ্ছে।
আচ্ছা, দেখেন উপরে যে আমরা H1 লিখলাম, ঠিক আছে, স্যার ওইখানে আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের ডিক্লারেশন একটু ভুল হয়েছে। ডিক্লারেশনটা কিভাবে করতে হবে আমাদের, আমরা কাটবেন না টোটালটা, আপনি H1টা কেটে দেন, @ফন্ট ফেস, ঠিক আছে, কি লিখবো, @ফন্ট ফেস, হ্যাঁ ওটা কপি করে @এর পরে বসায় দেন। জি, আচ্ছা, এবার ফন্ট ফ্যামিলি হবে আমাদের ফন্টের নামটা, ফন্ট ফেস আপনি উপরে দিচ্ছেন যেখানে নামের ওখানে, ওইটাই হবে ফন্ট ফ্যামিলি। স্যার দিচ্ছি। সেট দিব। না আপনার এখনো হয় না, আপনি ওই যে উপরে লেখছেন ফন্ট ফেস, একদম উপরে ফন্ট ফেস, তার ভেতরে যে ফন্ট ফেসটা লেখছেন সেটা কেটে দেন, তার ভেতরে যে ফন্ট ফেসটা লেখছেন সেটা কেটে দেন, সেই ফন্ট ফেসের বদলে ফন্ট ফ্যামিলি লিখবেন। জি, সেভ করেন, রিফ্রেশ দেন একটা, চেঞ্জ আসছে কি কোনো? আচ্ছা যাচ্ছে নাই। আচ্ছা, এক মিনিট দাঁড়ান। এত কথা কষ্ট। আর আমার মনে হয় কি ইউআরএল থেকে যে সোর্স নেওয়া হয়েছে এটা মনে হয় ঠিক মতো হয় নাই, মানে এটা পাই নাই, ফন্টটা পাই নাই ফোল্ডার থেকে। ডাবল ডট, রুলসটা তো এটাই, প্রসিডিউরটা হচ্ছে সেম, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখছি, দাঁড়ান রুলস গুলো চেক করে নিই আমি, কি রুলস আছে। ফন্ট ফ্যামিলি, ফন্ট ফেস গেল এটা, সোর্সে গেল এটা, ফন্ট ফেস ওকে, ঠিক আছে, ফন্ট ফ্যামিলি, আচ্ছা ডান, H1 এর ক্ষেত্রে এটা ফন্ট মাই ফন্ট, রানিং আউট অফ টাইম, ফন্ট ফেস দিয়ে সার্চ করলে হ্যাঁ এটা দেখেন, এই ক্ষেত্রে ট্রাই ইট ইয়োরসেলফ দেন, দেখেন কি আসে, ট্রাই ইট ইয়োরসেলফ দিলে আমরা এখানে একটু জি, করে দেই। মাই ফার্স্ট ফন্ট, ঠিক আছে, আপনার রুলস ঠিক আছে, টোটালটা কপি করেন, সেটা বসান, এটা তো কাজ হওয়ার কথা না, ইউআরএলটা বসে নাই, স্যার রিলোড করেন, আসে নাই না, আচ্ছা, ডাবল ডট স্ল্যাশ হবে তার আগে, এবং ফন্টস যেহেতু ফোল্ডারের মধ্যে আছে, ডাবল ডট দেন, হ্যাঁ ভিতরে ডাবল ডট, এর আগে ডাবল ডট মানে ফুল স্টপ, হ্যাঁ তারপরে স্ল্যাশ, দেন ফোল্ডারের নাম, এখন ঠিক আছে। স্ল্যাশ, হ্যাঁ এটা হলো হবে আপনার একটা, ফোল্ডারে ঢুকতে হবে, হ্যাঁ এটা হলো আপনার ফন্টস, কিন্তু এখানে একটা এরর আসছে আপনার, আসলে তো লোডশেডিং গেল এমন সময়, ঝামেলায় করে গেলাম। এখানে রুলস ঠিকই আছে সবই, আপনার কি সিএসএস টা লিংক করা হয়েছে, লিংক করছেন কি এইচটিএমএল ফাইলে? স্যার লিংক করা হয় নাই। এটা হলো বড় সমস্যা ভাই, লিংকই করি না আমরা, অথচ এতক্ষণ ধরে মাথা ঘামাইতেছে। লিংক দেন, শুধু লিংক, LINK,
জি স্টাইল শিট, হ্যাঁ স্টাইল ডট সিএসএস সেভ করেন। দেখো না মনে হচ্ছে এই যে আমার চলে কিছু আসছে, করতে হবে। ঠিক আছে, ফাইলটা চলে আসছে। তো এইভাবে আমরা একটা ফন্ট অ্যাড করতে পারি। এখানে স্যার এখন প্যারাগ্রাফ নিয়ে জি কোনো সমস্যা নাই, আবার আপনি ক্লাস ধরেও কাজ করতে পারেন। একটা ক্লাসকে সেট করে দিলেন, ওই ক্লাসটা আপনি যেই যেই জায়গায় ইউজ করবেন সেই সেই জায়গায় ফন্ট গুলো হয়ে যাবে। জি আপনি নিয়ে নেন। জি আপনি এবার মাই ফন্ট দেন, দিয়ে কমা দেন, কমা দিয়ে বোল্ড দেন, কমা দেন দিয়ে বোল্ড দেন, তারপরে বোল্ড, বোল্ড, ঠিক আছে। এবার দেখেন তো কি আসে, এবার রিলোড করেন পেজটা, কি আসে দেখেন। না ওটা পায়ে গেছে, কিন্তু যেহেতু দেখেন প্যারাগ্রাফটা পায়ে গেছে অটোমেটিক্যালি, কিন্তু এখানে বোল্ড হয় নাই। বোল্ড হয় নাই কেন? এই ফরম্যাটের বা এই ফন্ট যেটা আছে সেটা কোনো বোল্ড ভার্সন ওর ভিতরে উল্লেখ করা নাই, যেই কারণে বোল্ড হতে পারে নাই। ঘটনা বুঝছেন ভাই? স্যার এখানে বোল্ড হয় নাই। তো আমরা কি করতে পারি, পরবর্তী এসে যাই দেখি। তো আমরা শিখলাম কিভাবে ফন্ট অ্যাড করব এবং মিডিয়া কোয়েরি কিভাবে কাজ করতেছে, এই দুটো দেখলাম, ঠিক আছে। এইবার কারেন্ট আসছে মনে হচ্ছে। তো আমাদের একটা সুবিধা হলো কি, আমরা কাস্টমাইজেশন জানি, ঠিক আছে, বা দেখলাম কোন কোয়েরির মাধ্যমে আমরা কাস্টমাইজেশন করতে পারবো। এই কাস্টমাইজেশন প্রসেসটা এবার আমি আরেকটু ডিটেলসে দেখাবো। কারেন্ট আসছে, পিসিটা অন করতেছি। আমাদের কি টাইম শেষ ভাই? অলমোস্ট জি টাইম শেষ হয়ে যাচ্ছে, 4 মিনিট আছে। 4 মিনিট আছে। 4 মিনিট। আচ্ছা তাহলে রিকানেক্ট করি, ততক্ষণ আমার পিসিটা দেখেন ভিউ পেজ সোর্সের ভিতরে সিএসএস টা অন করি। এখানে এখানে এই পেজে সিএসএস এর ক্ষেত্রে সব থেকে নিচের দিকে আমি একটা কমেন্টিং করে দিয়েছি মিডিয়া কোয়েরি, যার মাধ্যমে আমার ওয়েবসাইটটাকে আমি রেসপন্সিভ করেছি। দেখুন এখানে কন্টেইনার কিভাবে নিলাম দেখি একটু। দেখুন আমরা কি করেছি, আমাদের টোটাল এটা বডি,
যার মধ্যে এইটা হচ্ছে টোটাল কন্টেইনার, অর্থাৎ আমাদের যত কন্টেন্ট আছে, যত কিছু আছে এতটুকুর মধ্যে আমরা করেছি। ঠিক আছে, আচ্ছা। এবার পরবর্তীতে কি করেছি, আমি এই অংশটা এবং এই অংশটা দুটো ভাগে ভাগ করেছি। ঠিক আছে, এবং দুটো ভাগে ভাগ করার পরে প্রত্যেকটা জিনিসকে সেপারেট করেছি। ফটোর একটা ডিপ, এডুকেশনের একটা ডিপ, এক্সপার্টাইজের একটা ডিপ। ঠিক আছে, তিনটা করে তিনটা ডিপ করেছি। আবার এই পাশে এক্সপার্টাইজের এই যে সাবজেক্ট 1 সাবজেক্ট 2 এগুলা কি দিয়ে বসাইছেন স্যার? জি, এগুলো ডিপ করেছি, আমি দেখাবো। দেখুন স্যার এই যে ইগুলা আর কি লম্বা ইগুলা, এগুলা কি সিএসএস দিয়ে বসাইছেন? জি জি, এগুলো সিএসএস করেছি। এগুলো সিএসএস ছাড়া আর অন্যভাবে করা যায়। নরমালি আমরা যেহেতু এটা একটা স্ট্যাটিক পেজের ক্ষেত্রে আমি কি করেছি দেখুন, এখানে করতাম রাইট বাটনটা ক্লিক করব মাউসের, দেন ইন্সপেক্ট এলিমেন্ট করলে আমার এখানে চলে আসবে। দেখুন এটা জাস্ট একটা ডিভ, যার ভিতরে একটা ক্লাস নিয়েছি BLK1। এবার এই পাশে আসুন, BLK1 এর সিএসএস গুলো কি কি আছে দেখুন। হাইট 10 পিক্সেল, উইথে 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ডে এটা দিয়েছি। অর্থাৎ এই তিনটা সিএসএস দিয়েছি। এখানে দেখুন উইথে 100% দেওয়া, অর্থাৎ পুরো বডিটা জুড়ে এটা নেবে থাকবে। তো পুরো বডির সাইজ কতটুকু দেখুন, এটা কাজ করছে পুরো বডিতে। তো বডিটা হবে এখানে আইডি বক্স। কিভাবে হলো দেখে আসি। দেখুন BLK1, এটা হচ্ছে আমাদের BLK1 ক্লাস, যার টোটালটা আছে এর মধ্যে, সরি এর মধ্যে, সাব1 এর মধ্যে। ঠিক আছে, এবং আইডি বক্স হলো যে আইডি বক্সে, এটা হচ্ছে আইডি বক্স যার ভেতরে আছে এই BLK1। অর্থাৎ এই আইডি বক্স হচ্ছে আমাদের মেইন বডি, তার ভেতরে আমরা এই একটা ডিভ, এই একটা ডিভ, এই একটা ডিভ, এই একটা ডিভ, এই চারটার কাজ করছি। এই চারটা সেকশন হচ্ছে ফটো, এডুকেশন, এক্সপার্টাইজ। ঠিক আছে, এগুলো বুঝতে পারছি। এগুলোর মধ্যে এক্সপার্টাইজ যে সেকশনটা আছে এটা হচ্ছে EX এবং AXP, এর ভিতরে আছে এক্সপার্টাইজ। এক্সপার্টাইজের ভেতরে আমি কি করেছি, প্রথম একটা হেডিং নিয়েছি এক্সপার্টাইজ, তার ভেতরে ডিপ দিয়েছি BLK1 এবং BLK1 এর একটা CSS দিয়েছি। দেখে আসি, দেখুন এটা কন্টেইনার। কন্টেইনার হচ্ছে আমাদের বডির যতটুকু অংশ দেখা যাচ্ছে কন্টেন্ট, সেই অংশটুকুকে আমরা একটা কন্টেইনার হিসাবে একটা মাপ দিয়েছি, এতটুকু অংশ। ঠিক আছে, এটাকে কন্টেইনার হিসাবে একটা মাপ দিয়েছি এবং তার সিএসএস করেছি
এগুলো উইথ দিয়েছি 960 পিক্সেল, কেন বলছি, হাইট দিয়েছি অটো। দেখুন উইথ 960 পিক্সেল আমরা দেখছি 960 পিক্সেল কোথা থেকে কতটুকু আসে। দেখুন এটা হচ্ছে 960 পিক্সেল, এখানে উপরে দেখা যাচ্ছে 960 ইন্টু 59। 59 টা অটো আসছে। অটো আসেনি, 59টা হচ্ছে আমার হাইট। দেখুন আমার হাইট এক্স্যাক্টলি এই কারিকুলাম পিটা 960 34। 34 আসবে। এটা হচ্ছে আপনার উইথ এবং হাইট। এবার দেখুন একটা কন্টেনার সাইজ আমি নিয়েছি 960 পিক্সেল, যার মধ্যে এই কারিকুলাম ভিটাটাকে বলেছি 100% অংশ নিয়ে থাকবে। কিভাবে দেখি, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলাম। দেখুন এখানে কারিকুলাম ভিটা H1 যা আসে একটা ডিভ, সেই ডিভের একটা ক্লাস দিয়েছে সিভি। সিভির উপরে কার্সর রাখলে পরে যতটুকু অংশ আছে সেটা ব্লক হয়ে যাচ্ছে ডিসপ্লেতে। এবার দেখি এই কন্টেনারের ভেতরে সিভি, এই সিভি কি সিএসএস আছে, এখানে আছে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট ট্রান্সফর্ম, ক্যাপিটালাইজ এবং হাইট উইথ দিইনি। সুতরাং এটা কিভাবে কাজ করবে, এটা কাজ করবে কন্টেনারের সাইজ নিয়ে, অটোমেটিক্যালি অটো হাইট এবং অটো উইথ নিয়ে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা দেখুন কন্টেইনার ক্লিক করলাম, কন্টেনারের উইথ আছে 960 পিক্সেল। আমরা সবসময় চেষ্টা করব আমাদের ওয়েবসাইটটাকে একটা নির্দিষ্ট কন্টেনারের মধ্যে রেখে কাজ করতে। যেমন ধরুন এটা মোজিলা ফায়ারফক্সের এই পেজটা, এটা কি করছে দেখুন, এখানেও একটা কন্টেনার ধরে কাজ করেছে, ঠিক আছে, যেটা 960 পিক্সেল নিয়েছে, কারণ 960 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ। যে মাপটা নিয়ে আমরা সবসময় কাজ করব এবং পেজের কন্টেনার কন্টেন্ট যতগুলো আছে সবগুলো আমরা এই মাপের মধ্যে সেট করব, দেখতে সুন্দর লাগে এবং কন্টেন্ট গুলো একটা নির্দিষ্ট সাইজের মধ্যে থাকবে, বা বলতে পারেন একটা সুন্দর অ্যালাইনমেন্টে থাকবে। আমরা মনে রাখবো 960 পিক্সেল একটা স্ট্যান্ডার্ড মাপ, আমরা সবসময় কাজ করবো এরপর থেকে। স্যার কি বলেন? আপনি যে পেজটা তৈরি করছেন, আসলে এটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিভ ভাগ করা স্যার, আমার মনে হয় আর কি, আমার মতে আর কি ডিভ গুলো ভাগ করা এটা অনেক কঠিন হবে স্যার। এটা একটা পেজ দেখার পরে আপনার মাথায় ক্যাপচার করে নিতে হবে আমি কিভাবে কোন পোরশনটাকে ভাগ করব। যেমন ধরেন এইখানে যে আমি দুই পার্টের ডিভটা ভাগ করেছি, ছবির এই পার্ট এবং এখানে নামের এই পার্ট, ঠিক আছে, আপনারা চাইলে এইভাবে ভাগ করে নিতে পারেন। উপরের ট্যাগ পার্ট, ঠিক আছে, যে এডুকেশন এবং অ্যাবাউট মি একটা পার্ট এবং এক্সপার্টাইজ বা তারপরের অংশ একটা পার্ট, ঠিক আছে। এবার আপনারা ভাগ করে নিতে পারেন। এর পরবর্তীতে যখন ভাগ করলেন এই অংশটা, তার মধ্যে দুটো অংশ নিতে হবে বা দুটো ডিভ করতে হবে পাশাপাশি, সেটা হচ্ছে একটা ফটোর জন্য, একটা নাম এবং এই ডেট অফ বার্থ এগুলোর জন্য, ঠিক আছে, এই দুটো অংশ আপনাদের করতে হবে। তো আমাদের মাথায় রাখতে হবে একটা ফাইল বা ক্লায়েন্ট যখন একটা স্ট্রাকচার দেবে আমাদেরকে, ঠিক
আছে, ক্লায়েন্ট কিন্তু সবসময় আমাদেরকে পিএসডি ফাইল দেবে না। পিএসডি ফাইল হচ্ছে ফটোশপের একটা ফাইল, যেখানে আপনার পিক্সেল পারফেক্ট হিসাবে আমাদের মাপগুলো দেয়া থাকে, যে প্রত্যেকটা কন্টেন্ট কি মাপে হবে সেখানে উল্লেখ করে দেয়া থাকে। স্যার আপনি যে সফটওয়্যারটা ইউজ কি মাপে হবে। জি জি, আপনি একটা সফটওয়্যার ইউজ করতেছেন পিক্সেল মাপার জন্য, এটার নাম কি স্যার? যেটা হলো লাইট শট। লাইট শট, ঠিক আছে। জি জি, স্ক্রিনশট দেওয়ার জন্য লাইট শট। এটা অ্যাকচুয়ালি পিক্সেল হিসাবে আমাকে স্ক্রিন গুলো ক্যাপচার করতে সাহায্য করে। আচ্ছা, দ্বিতীয়ত আসি, ক্লায়েন্ট আপনাকে পিএসডি ফাইল না দিলে, ক্লায়েন্ট যদি আপনাকে একটা ইমেজ ফাইল দেয়, ধরেন এখানে আমি কালকে যে কাজটা আপনাদেরকে দিব একটা ইমেজ ফাইল, সেইটায় এটা একটা সিরিজ স্যাম্পল আপনাদের আমি করতে দিব আজকে। এটা ক্ষেত্রে কি হবে? স্যার আপনার কথা অনেক কম শোনা যাচ্ছে। জি, ক্লিয়ার শোনা যায়? ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে এই সিরিজটার ক্ষেত্রে এটা একটা ইমেজ ফাইল। এখানে বলে দেয় না কত পিক্সেল বা কত পিক্সেল কোন কন্টেন্ট গুলো হবে, এবং ফন্টের সাইজ কি হবে, এগুলো কিছুই বলে দেয় না, ঠিক আছে। এইসব ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা কন্টেনার সাইজ নিয়ে নিতে হবে 960 পিক্সেলের, এবং তার ভিতরে আমরা ডিজাইন গুলো তৈরি করব, এবং আমাদের চোখের উপরে চোখের ইশারায় যেটা ভালো লাগে অক্ষরের সাইজ গুলো এবং ফন্টের ইগুলো সেগুলো ইউজ করবো, সাইজ গুলো সেগুলো ইউজ করবো। তবে যতটুকু সম্ভব আমরা এই ছবির মতো করে তৈরি করবো, ঠিক আছে। পিএসডি ফাইল দিলে সুবিধা হচ্ছে, পিএসডি ফাইলে আপনাদের প্রত্যেকটা কন্টেন্টের কি সাইজ হবে সেটা উল্লেখ করে দেওয়া থাকে, তো আমরা সেই সাইজ অনুযায়ী একটা ফাইল তৈরি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, যেমন এইটার একটা ফাইল সাইজ দিয়ে দিয়েছিল আমাকে, পিএসডি ফাইল লাইন, সেটা আমি করছিলাম, সেটার উপরে একটা এক্সাম্পল সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে পরবর্তী অপশনটা হচ্ছে, দেখেন আমি যখন মজিলা ফায়ারফক্স থেকে পেজটা ওপেন করলাম, তখন কন্ট্রোল শিফট এম বাটনটা প্রেস করলে ছোট হয়ে গেল, এবং উপরে অপশন আছে এখানে গ্যালাক্সি S9 বা S9 প্লাস, এটাতে কিন্তু দেখেন কাস্টমাইজ হয়ে গেল, রেসপন্সিভ ডিজাইন আকারে কাস্টমাইজ হয়ে গেল। দেখেন প্রত্যেকটা কন্টেন্ট সুন্দর এই ডিসপ্লে আকারে বরাবর চলে আসছে, কারণ আমি এটাকে রেসপন্সিভ করে রাখছি। দেখেন উপরে এখানে শো করতেছে 360 বাই 740 পিক্সেলের, এটা অর্থাৎ ম্যাক্সিমাম 740 পিক্সেলের ডিসপ্লের ক্ষেত্রে এইভাবে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি আমরা যদি এই আইপ্যাড ভিউতে যাই, দেখুন আমাদের কন্টেন্ট গুলো এখানে কারিকুলাম ভিটাটা মিডিলে নাই, সরে গেছে, অর্থাৎ কন্টেন্ট গুলো জায়গা মতো বসতে পারেনি, অ্যাবাউট মি লেখাগুলো ভেতরে ঢুকে গেছে, অর্থাৎ এই আইপ্যাডের জন্য রেসপন্সিভ না। কাস্টমাইজ করা নেই, রেসপন্সিভ করা হয়নি। আচ্ছা, তো আমরা এখানে কি রেসপন্সিভ করেছি একটু দেখি। ব্র্যাকেটটা ক্র্যাশ করেছে,
মিনিট। স্যার আপনার ল্যাপটপের মনে হয় টাইমটা ঠিক নাই। কি সবই ঠিক নাই, আমার ল্যাপটপের অবস্থা খারাপ। এই মুহূর্তে ডেট হয়ে গেল, আমি আশ্চর্য হব না আসলে। অনেক পুরনো ল্যাপটপ ভাই, কি আর করবো, সময় পেয়েছি না একটা ল্যাপটপ কেনার। আচ্ছা দেখি আসছে। দেখেন এখানে কাস্টমাইজ করার জন্য আমি কি করলাম, @media only screen and ম্যাক্সিমাম উইডথ কি দিছি 740 পিক্সেল। আমরা আমাদের এখানে যাই, যেহেতু আমি মোবাইলের জন্য করেছি গ্যালাক্সি S9 বা S9 প্লাস। দেখুন এটার জন্য কাস্টমাইজ করা, এবং এখানে বলা হয়েছে যখন এই স্ক্রিনের জন্য আসবে তখন কন্টেইনার সাইজ কি হয়ে যাবে, কন্টেইনার অটো করা উইথ এবং হাইট। কারণ আমাদের যখন এই স্ক্রিনে আসবে তখন এর উইথ 740 হবে, এবং পরবর্তী অন্য স্ক্রিনের জন্য গেলে, ধরুন আরো বড় স্ক্রিনে গেলে 1200 বা তার উপরে যেতে পারে। এই স্ক্রিনে যাবে সেই স্ক্রিনের সাইজে অটোমেটিক্যালি উইথ এবং হাইট হয়ে যায়, সে কারণে অটো করে রেখেছি। ঠিক আছে, আচ্ছা এইবার আসুন ডিসপ্লে ব্লক। এই ডিসপ্লে ব্লকের মাধ্যমে কোন একটা কন্টেন্টকে আমরা একটা ডিসপ্লেতে ফিট করার জন্য ইউজ করতে পারি। অর্থাৎ ধরুন এখানে আমাদের ছবিটা আছে, ছবির একটা বর্ডার দিয়েছি ব্ল্যাক, আর বাইরে আর একটা বর্ডার আছে অ্যাশ কালারের। এবার এই বর্ডারটা, বাইরের যে বর্ডারটা আছে এটার থেকে ছবি বাইরে বেরিয়ে যাবে না কোনো অবস্থাতেই, কারণ এখানে একটা বর্ডার বক্স সিলেক্ট করা আছে। তেমনি এই কন্টেন্ট গুলো এই চারপাশে বা আমাদের মার্জিন যে দুপাশে আছে সেই দুপাশে মার্জিন ছেড়ে বেরিয়ে যাবে না কখনোই। তার জন্য আমরা কি করেছি, বর্ডার বক্স বা ডিসপ্লে ব্লক করেছি। আর একটা যেটা আছে অবজেক্ট, দেখুন এখানে সিএসএস এর জন্য, সিএসএস অবজেক্টের জন্য ডিসপ্লে ব্লক নিয়েছি। দেখে আসি সেটা কোথায় আছে। দেখুন এখানে, অর্থাৎ এই ডিপটা আমাদের রাইট সাইডে যে ডিপ, এখানে দেখি জন স্মিথ এই সাইডের রাইট সাইডে যে ডিপটা আমরা নিয়েছি, সেই ডিপের জন্য আমরা ওবিজি একটা ক্লাস নিয়েছি অবজেক্ট, এবং তার ভেতরে কয়েকটা ডিপ আছে আমাদের। এবং ওবিজি হচ্ছে রাইট সাইডের ডিপ, তার ভেতরে আমরা আমাদের ডেট অফ বার্থ, নাম, এগুলোর কাজ করেছি। তো
এখানে একটা বর্ডার ডিভ নিয়েছি, তার ভেতরে দেখুন এই বর্ডারটা হচ্ছে এটা ব্ল্যাক বর্ডার, এটা একটা উইথ হাইট দিয়ে দিয়েছি এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি। আচ্ছা, পরবর্তীতে আসুন, এখানে রিলেটেড স্কিলস, এইটার একটা ফন্ট আমি চেঞ্জ করেছি এবং এডুকেশন এটা ফন্ট চেঞ্জ করেছি। পরবর্তীতে আসুন আর একটা, এখানে কারিকুলাম ভিটা, আমি এখানে সি এবং বি কে বড় হাতে দিয়েছি। আচ্ছা, ভাইয়া কয়েকজন ওই এবার- রিকোয়েস্ট পাঠিয়েছে, আপনি অ্যাডমিট করতে পারেন কি? ও নোটিফিকেশন আচ্ছা, পেয়েছেন কি একটু দেখেন। জি, চলে গেছে মাত্র। মিটিং এর আচ্ছা, আমরা একটু টাইমটাও রিকানেক্ট বেশিক্ষণ করি, নেই, আপনি একটু আমরা রিকানেক্ট করি। হ্যাঁ এটা আপার কেস করছেন টেক্সট ট্রান্সফর্ম। জি 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 ভাই, আচ্ছা একটু রিকানেক্ট করেন ভাই, বলতেছি আবার। জি স্যার। ওকে, সো প্রথম কথা দেখেন, একটা পেজ তৈরি করতে গেলে প্রথমে একটা পজিশন নেবেন, কতটুকের মধ্যে আপনি কাজ করবেন। আপনার একটা সাদা পেজ, ঠিক আছে, যে পেজের মধ্যে আপনি কতটুকুতে একটা কাজ করবেন, এই কন্টেনার সাইজ হবে আপনার 960 পিক্সেল। দ্বিতীয়ত, আপনার যে স্ট্রাকচারটা আছে বা আপনি কল্পনা করছেন সেটাকে কয়েকটা ধাপে ভাগ করে নেবেন। ডিপের স্ট্রাকচারটা মাধ্যমে কিভাবে নিব স্যার, মানে কিভাবে শুরু করব স্যার? সেটা শুরু করবেন ডিপের মাধ্যমে। স্যার ফোনটা ধরেন 2 ভাগে 3 ভাগে, জি জি বলেন। মানে হচ্ছে স্যার আমি যে 900 বা 900 পিক্সেলের যে স্ট্রাকচারটা নিব এটা কিভাবে নিব আর কি, মানে কিভাবে মেপে নিব আচ্ছা, কিভাবে? 960 পিক্সেল, 960। 960 পিক্সেল অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, 960 পিক্সেল আপনি কন্টেইনার নেবেন, একটা ডিপ, যে ডিপের একটা ক্লাস থাকবে কন্টেইনার, সেই কন্টেইনারের হাইট কত দিবেন, উইডথ দিবেন 960 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত, এখানে স্টাইলের ক্ষেত্রে দেখেন একদম প্রথমে এখানে স্টার দিয়ে মার্জিন অটো, মার্জিন 0 এবং প্যাডিং 0, এই দুটো দিয়েছি। কেন বলি, স্ট্রাকচার কি বলে জানি স্যার, গ্লোবাল না কি জানি এটাই বলে, কোনটা? স্টার্ট চিহ্নটাকে ওইটা দিয়ে তো গ্লোবালি সবগুলা ইকে করা হয়, আচ্ছা, ইন্ডিকেট এই করা হয়। স্টারটা দেয়া মানে হচ্ছে আমার পেজের বা পেজ সহ পেজের ভেতরে যা কিছু থাকবে সবগুলোকে সিলেক্ট করা, ঠিক আছে, টোটাল কন্টেন্টটাকে সিলেক্ট করা। তো টোটাল কন্টেন্টের মার্জিন দিব 0 পিক্সেল, প্যাডিং দিব 0 পিক্সেল। যেমন ধরুন আমরা আমাদের প্রথম ক্লাসে চলে যাই, দেখুন এখানে এখানে ইমেজ যেই ফাইলগুলো আছে, এখানে প্রত্যেকটা ইমেজের উপরে নিচে ডানে বামে একটু সাদা অংশ রয়ে গেছে, গ্যাপ। এটা হচ্ছে প্যাডিং এবং মার্জিনের কারণে এই গ্যাপটা পড়েছে। এতে কি হয়, প্রত্যেকটা জিনিস বা কন্টেন্ট
একটু একটু করে স্পেস খেয়ে নেয়। যে কারণে আমরা কি করব, এখানে প্রথমে একদম প্রথম সিএসএস এ এটা লিখে নেব স্টার্ট দিয়ে যে মার্জিন 0 প্যাডিং 0। তাতে কি হবে, পরবর্তীতে আমরা যেই কাজগুলো করব কোনটার ক্ষেত্রে এক্সট্রা কোনো সাইজ নেবে না ওর নিজের। সুতরাং আমরা যেই মাপটা করব অ্যাকুরেট মাপ হবে, যেমন 960 পিক্সেল নিলে 960 পিক্সেলই হবে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আসুন অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে কি হয়, আমরা দেখেছি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলে পরে নিচে আন্ডারলাইন চলে আসে। জি, একটা নীল কালার এবং আন্ডারলাইন চলে আসে। ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখুন আমার এখানে ইমেইল এবং ভিজিট যে দুটো অপশন আছে, এটা কিন্তু একটা অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে করা, কিন্তু এই কালারটা চেঞ্জ করেছি আমরা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের জন্য আমরা টেক্সট ডেকোরেশন নান করে দেব, যাতে নরমাল যে বিহেভিয়ার বা স্টাইলটা আছে সেটা বন্ধ হয়ে যায়। এর পরবর্তীতে আমাদের যা ডিজাইন করতে হয় সেটাকে আমরা সিএসএস এর মাধ্যমে করব। যেমন আমি এখানে করেছি যে অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে এই কালারটা সেট হবে, সেট হয়ে গেছে। আমরা দেখি ইনস্পেক্ট এলিমেন্ট, দেখুন রেফারেন্স লিংক, এখানে অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে কালার চলে আসছে, এটা টেক্সট ডেকোরেশন না, যেটা আমরা সেট করেছিলাম সেটা চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত আসি H1 থেকে H6 আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এবং ইমেজ। ইমেজের টপ এবং বটম 0 পিক্সেল করে দেব, যাতে আমাদের এখানে কোনো স্পেস না নেয়, এরকম সাদা লাইনের মতো স্পেস না নেয়। এটা বর্ডার বা মার্জিন 0 এবং প্যাডিং 0 করে দিলেও কাজ করবে, ডাবল বার নেওয়ার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত ওয়েল এবং ইউএল এর জন্য লিস্ট স্টাইল টাইপ নান করে দেব। তাহলে কি হবে, গোল গোল চিহ্নগুলো আসবে না। জি, এই ডট বা এই 1 2 3 চিহ্নগুলো আসবে না। পরবর্তীতে আমাদের যেমন খুশি আমরা সিএসএস দ্বারা চেঞ্জ করে নেব ডিজাইনটা। ঠিক আছে। আচ্ছা, এবার দেখি ফন্ট ফেস অ্যাড করা দেখলাম আমরা। উপরের যেগুলো দেখলাম এগুলো তাহলে একদম বেসিক, এগুলো মোটামুটি সব ওয়েবসাইটের জন্যই সেম কোডিং হবে। ঠিক আছে। পরবর্তীতে আসি দেখুন একটা সিকোয়েন্স আমি বলে দিই। আমরা প্রথমে কি শুরু করেছি, কন্টেইনার। কন্টেইনারটা কোথায় কোথায় আছে দেখি। দেখুন একদম কাজের শুরুতে আমরা একটা সেকশন নিয়েছি, অর্থাৎ একটা জায়গা করে নিলাম, তার ভেতরে আমাদের বডির সব কাজ করেছি। ঠিক আছে। এবার আসুন সেকশনের ভিতরে একটা ডিভ নিয়েছি, সেটার ক্লাস দিয়েছি কন্টেইনার, অর্থাৎ কন্টেইনারটা হচ্ছে আমাদের এই অংশটুকু, যেটার ভিতরে আমরা কাজ করেছি। দ্বিতীয়ত আসুন, স্যার প্রথমে হচ্ছে মেইন ডিভ যেটা, জি মেইন ডিভ এটাই। ঠিক আছে। দ্বিতীয়ত এই ডিভের মধ্যে প্রথমে আমরা হেডিং দেওয়ার জন্য আর একটা ডিভ নিয়েছি, কারিকুলাম, যেটা এই সবুজ দাগটা, ঠিক আছে, এই অংশটুকু। আচ্ছা, দ্বিতীয়ত এখানে ফটো নামে একটা ডিভ নিয়েছি, দেখুন এ পর্যন্ত, তার ভিতরে কতগুলো কাজ আছে।
ফটো ডিপটা হচ্ছে এই অংশটুকু, এই পর্যন্ত অংশটুকু ফটো ডিপ। দেখুন ফটো ডিপের মধ্যে ফটোর কাজ আছে, এডুকেশনের কাজ আছে, এক্সপার্টাইজ এটার কাজ আছে। পরবর্তীতে যেটা করেছি, অবজেক্ট নামে আর একটা ডিপ নিয়েছি যার ক্লাস নেম অবজেক্ট। এই অবজেক্টটা হচ্ছে এই অংশটুকু, ঠিক আছে। অর্থাৎ আমরা প্রথমে একটা কন্টেইনার নিয়ে টোটাল একটা জায়গা করে নিয়েছি, দেন তার ভিতরে কারিকুলাম ভিটা একটা নিলাম, তার ভিতরে পরবর্তীতে দুটো ভাগ করেছি, একটা ছবির জন্য ভাগ, একটা আমাদের ডাটার জন্য ভাগ, ঠিক আছে। এবং এই দুটো ভাগে আমরা আমাদের পরবর্তী কাজগুলো করেছি। লেফট সাইডের ভাগে যেটা ছবির ভাগ, তার ভিতরে 1 2 3 তিনটা অংশ আছে, এবং রাইট সাইডে যে ভাগটা নামের, সেখানে 1 2 3 4 চারটা ভাগ আছে, ঠিক আছে। সুতরাং বুঝতে পারছেন, আপনি যখন একটা পেজ তৈরি করতে যাবেন, আগে আপনার মনের মধ্যে সাজিয়ে নিতে হবে আপনি কিভাবে তৈরি করবেন বা আপনার স্টেপ গুলো আপনি কিভাবে নেবেন, ঠিক আছে। এই পেজ অনেকভাবে তৈরি করা যায়, বা আপনার স্ট্রাকচার আপনি অনেকভাবে তৈরি করতে পারেন, সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আরেকটা জিনিস দেখি, স্টাইলে চলে যাই। দেখুন এখানে আমি কন্টেইনার দিয়েছি, কন্টেইনারে উইডথ দিয়েছি 960 পিক্সেল। এবার যখন আমরা মোবাইলের জন্য কনভার্ট করব, সেক্ষেত্রে দেখুন @media screen 740 পিক্সেলের জন্য যখন কনভার্ট করছি, তখন কন্টেইনারের এখানে মাপ দিইনি, কারণ এখানে আমাদের উইডথ অটোমেটিক্যালি 700 পিক্সেল নিচ্ছে, 740 পিক্সেল। সো উইডথ যদি অটো বলি 700 পিক্সেল অটোমেটিক্যালি মুছে নেবে, ঠিক আছে। আর হাইট যেহেতু দেব না, হাইট অটো রাখবো সবসময়, কারণ আমরা পরবর্তীতে আরো কন্টেন্ট অ্যাড করতে পারি, সেক্ষেত্রে বারবার হাইট বাড়ানোর দরকার নেই, অটো করে রাখলে অটোমেটিক্যালিও বাড়বে। এটা এরপর দেখেন অবজেক্টের জন্য, অবজেক্ট কোথায় আছে দেখি। অবজেক্ট আমাদের আছে যে দ্বিতীয় পার্ট, আমাদের রাইট সাইডের পার্ট, তার ক্লাস, সেই অবজেক্টের যে সাইজটা আমরা দিয়েছি দেখেন, ডিসপ্লে ব্লক খালি করছি, বাকিটুকু অটোমেটিক্যালি কাজ করবে এখানে, ঠিক আছে। আপনার সাইজটা নিয়ে নেবে। ও পরবর্তীতে আসে .cv, সিভিটা দেখে আসি কোথায় আছে। সিভিটা হচ্ছে দেখুন এটা, অর্থাৎ আমরা যে হেডিংটা দিয়েছিলাম কারিকুলাম ভিটা, সেটা তো তার মধ্যে কি আছে দেখি। সিভির মধ্যে আছে উইকেন্ড অটো টেক্সট অ্যালাইন সেন্টার। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখুন আমাদের HTML এর মধ্যে কারিকুলাম ভিটা খালি সিটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতে লেখা। স্যার সিভিটা যে কালার করছেন, কিন্তু আমরা যখন বর্ডার দেখি, দিবেন, এটা কোথায় দেওয়া হয়েছে? এটা দেখেন সিভির বর্ডারটা পড়ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কন্টেইনার, ঠিক আছে। অন্য কোথাও হয়তো আমি চেঞ্জ করে দিয়েছি কালারটা, যেখানে কনফ্লিক্ট করতেছে একটা কালার, চেক করতে হবে তাড়াতাড়িতে কোনটা করছি। আচ্ছা যাই হোক, আমরা এখানে দেখি এটাই ছিলাম এই কারিকুলাম ভিটা, যার সিটা বড় হাতের এবং বাকিগুলো ছোট হাতে লিখছি।
বাট অটোমেটিক্যালি এখানে সি এবং বি এই দুটো বড় হাতে দেখাচ্ছে, কারণ এটা ফরম্যাটটাকে বুঝতে চেষ্টা করি। এটা ক্যাপিটালাইজ আকার দেখাচ্ছে, অর্থাৎ আমরা যেখানে এক লাইন যদি লিখতাম, সাপোজ এখানে এই পুরো লাইনের ক্ষেত্রে যদি আমরা ক্যাপিটালাইজটা অ্যাপ্লাই করতাম, সেক্ষেত্রে কি হতো, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল হতো। ঠিক আছে, এখানে তাই হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল হয়েছে। এর জন্য প্রপার্টি ইউজ করেছি টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। এই ক্যাপিটালাইজের দেখুন দেখুন এখানে ক্যাপিটালাইজের ভ্যালু হয় কি কি, নান হবে, ক্যাপিটালাইজ হবে, আপার কেস হবে, লোয়ার কেস হবে, ইনিশিয়াল হবে, ইনহেরিট হবে। এই কয়েকটা ভ্যালু আমরা পাবো। ঠিক আছে, নাম দিলে পরে কোনো কিছুই হবে না, কোনো ইফেক্টই থাকবে না, আমরা যেভাবে লিখবো শুধু সেভাবেই শো করবে। ক্যাপিটালাইজের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে। আপার কেসের ক্ষেত্রে প্রত্যেকটা লেখার আপার লেটার হবে বা বড় হাতের হবে। লোয়ার কেসের ক্ষেত্রে সবগুলো ছোট হাতের হবে। ইনিশিয়াল এটা ডিফল্ট ভ্যালু হিসেবে থাকে, অর্থাৎ নান টাইপেরই থাকে ধরেন। ঠিক আছে, ইনহেরিট প্যারেন্ট এলিমেন্ট এটা বর্তমানে উইথড্র করা আছে, এটা পাওয়া যাবে না। যেমন দেখি দেখুন এখানে সরি ইনিশিয়ালটা থাকবে না, ইনহেরিট আছে, ইনহেরিট আছে এবং ইনিশিয়ালটা নেই। ঠিক আছে, ফুল উইথের ইনিশিয়াল তো আমাদের বডি ডিফল্ট, সেটা নিয়ে নেবে। জি ইনিশিয়াল ডিফল্ট না স্যার? ডিফল্ট, জি জি, ইনিশিয়াল বর্তমানে ডিফল্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, আর ইনহেরিট সরি ইনিশিয়াল বলতে আপনার ইনহেরিটটা ডিফল্ট হিসেবে কাজ করবে, এবং ইনিশিয়াল যেটা আছে সেটা আপনার নান। ঠিক আছে, বর্তমানে অর্থাৎ আমরা যা লিখবো টেক্সট সেইভাবেই কাজ করবে, অন্য কোনো ইফেক্ট দিবে না। সেট করে দিই। তো এই কয়েকটা আমরা দেখলাম, এর পরবর্তীতে দেখি টেক্সট অ্যালাইন সেন্টার। এটা দিয়ে আমরা কোনো ডিভের মধ্যে যা লিখবো সেটাকে ওই ডিভের মিডিলে নিয়ে আসতে পারবো, অর্থাৎ আপ ডাউন রাইট এবং লেফট থেকে মিডিলের যে পজিশন সেই পজিশনে চলে আসবে টেক্সট গুলো। যেমন ধরুন এখানে আমি লিখেছি কারিকুলাম ভিটা, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়ার ফলে এই লেফট এবং রাইট থেকে এবং উপর থেকে নিচে এই চারটা সাইড থেকে মিডল যে পয়েন্ট হয় সেই পয়েন্টে এটা এসে সেট হয়ে যাবে টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়ার কারণে। ঠিক আছে, প্রপার্টি টেক্সট অ্যালাইন এবং সেন্টারটা হচ্ছে ভ্যালু। আচ্ছা, পরবর্তীতে যাই। একটা জিনিস দেখুন, আমি একদারিক মিডিয়া কোয়েরির মধ্যে ওর মেইন যে বেসিক দিক গুলো আছে সেগুলোর উইথ হাইট গুলো মেইনলি দিয়ে দিয়েছি। অটোমেটিক্যালি ও আমার ডিসপ্লে সাইজে সেট হয়ে যাচ্ছে, মানে আমার মোবাইল সাইজে সেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্বিতীয়ত আর একটা ইফেক্ট যেটা HTML ফাইলে দেখুন, একদম প্রথমে একটা নতুন মেটা ট্যাগ আমি ইউজ করেছি। এটা হচ্ছে নেম ভিউপোর্ট, তার সাথে ইনিশিয়াল স্কেল 1, এই দুটো হলেই এনাফ।
স্যার এটা কি রেসপন্সিভের জন্য ব্যবহৃত হয় আর কি, মিডিয়া কোয়ালিটির জন্য? রেসপন্সিভের জন্য আপনার ব্যবহৃত হবে, শুধু রেসপন্সিভ বলে নয়। আপনি কোন একটা পেজ তৈরি করার পরে এই মেটা ট্যাগ দিলে পরে কি হবে, যখন রেসপন্সিভ করবেন তখন অনেক সময় আমাদের মোবাইল স্ক্রিনের পেজটাকে আমরা জুম করি, জিরো করে রাখলে জুম করা যাবে না। যদিও বর্তমানে আমাদের ব্রাউজারগুলো স্মার্ট ব্রাউজার এই মেটাটা ইউজ না করলেও অটোমেটিক্যালি জুম করতে দেয়। ঠিক আছে, এই ইফেক্ট গুলো আমরা তখন পাবো। তো এই হলো আমাদের মোটামুটি রেসপন্সিভ স্টাইল কিভাবে করতে হবে। দেখেন, আপনার কি কোনো কোশ্চেন আছে আর এর মধ্যে? স্যার এটা কি আমাদের ক্লাস টেস্ট হবে আগামীকালে? জি জি, এটার উপরে। স্যার এই পেজটা কিভাবে আনতে হয়? কন্ট্রোল অল্টার দিয়ে মোজিলা ফায়ারফক্স থেকে কন্ট্রোল শিফট এম কন্ট্রোল শিফট একসাথে প্রেস করবে। স্যার আর এই ইয়েতে স্যার গুগল ক্রোম? গুগল ক্রোমের শর্টকাটটা আমার জানা নেই, একটু চেক করে নেবেন গুগলে। ঠিক আছে স্যার। তো কথা হচ্ছে, আপনাদের আগামী 1 ঘন্টা যে কাজটা থাকবে এর মধ্যে যেটা করে দিবেন সেটা হচ্ছে, এই কন্টেন্টটা আমি আপনাদেরকে আপলোড করে দিছি বা এটা জিপ করে আপনাদেরকে দিয়ে দিছি। এইবার আপনাদের কাজ হবে এটাকে কনভার্ট করতে। দেখেন 768 ইন্টু 1024 পিক্সেলের আকারে এই পেজটাকে রেসপন্সিভ করে আমাকে দেখাবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার, চেষ্টা করি। আচ্ছা, তাহলে এখন বাজে হলো 4টা, 5টা পর্যন্ত আপনাদের সময়। ঠিক আছে ভাই? ঠিক আছে, থ্যাংক ইউ। আমার 10 মিনিট পরে একটা ক্লাস আছে, আমি ক্লাস করে একবারে আপনাদের সাথে 5টার সময় দেখা করব। তো কথা হচ্ছে, আপনারা ডিসকানেক্ট হয়ে গেলে আবার কানেক্ট করবেন। আমি মিউট করে রাখতেছি অডিও। ঠিক আছে, আমি লাইনেই থাকবো, মিউট করে রাখতেছি। কথা হচ্ছে, কেউ যদি জিজ্ঞাসা করে কি কাজ, আপনি একটু বুঝাই দিবেন। ঠিক আছে স্যার। আপনি একটু অ্যাক্টিভ থাকেন, আর সবাইকে বললেন যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে একটু কানেক্ট করতে আবার। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এইটাকে 768 ইন্টু 1024 এই পিক্সেল রেশিওতে কনভার্ট করতে হবে। জি ঠিক স্যার। আছে, জি, তাহলে করেন। ঠিক আছে। ঠিক আছে।